গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। Welcome to প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই আমাদের এই বিশেষ উদ্যোগে পাশে থাকার জন্য। আজ আপনাদের জন্য রয়েছে আরও একটি গ্রাম বাংলার ভূতের গল্প। মণিমায়ার জন্য বানিয়েছিলেন তার বাবা রুদ্রনারায়ণ একটি খেলাঘর, কিন্তু বিদেশে পড়তে গিয়ে মণিমায়া হারিয়ে গেল। কি হলো তার সঙ্গে? শুনতে থাকুন আজকের গল্প অনুরাধা হালদারের কলমে, মণিমায়ার মায়াজাল। সমুদ্রের মতো জল কোথা থেকে এলো গো গিন্নিমা? বলতে বলতে হুড়মুড়িয়ে আছাড় খেয়ে পড়ল ললিতা। গিন্নি অর্থাৎ মুকুজ্জে বাড়ির একমাত্র কর্ত্রী লবঙ্গলতা চাবির গোছা সমেত কাঁধে আঁচল ফেলে তাড়াহুড়ো করে দুতলার সিঁড়ি দিয়ে নেমে এসে বললে, ও কি ললিতা, তুই এমন হুমড়িকে পড়লি কেন বাচ্চা? ভূত দেখলি নাকি? গিন্নিমা, ওই খেলার ঘর আছে না, তোমার ছাওয়াল মায়েরা খেলা করতো, ওখানে ওখানে দেখলাম সমুদ্রের মতো জল গো গিন্নিমা। কি পাগল ছাগলের মতো কথা কইছিস ললিতা? কিছু উল্টোপাল্টা খেলি না কি গা? আমার ছেলে মেয়ে সব এখন বড় হয়ে কলকাতা বিদেশ বিভুঁয়ে পড়ে রয়েছে, তাদের স্মৃতিটুকু নিয়ে রয়েছি, সেটুকু সহ্য হচ্ছে না তোদের? গিন্নি রেগে গিয়ে কটমট করে তাকিয়ে কড়া সুরে বলল, ও তোরা যতই বদনাম গটাস বাচ্চা, ও ঘর আমার বাচ্চাদের। ওই বাসবনে কত কেলেছে তারা, ও ঘর তাকুক, বুঝলি? ওইখানে আমি কিছুতেই তোদের কর্তার বাগান করতে দেব নে, এই আমি বলে রাখলুম। গিন্নিমা, তুমি নিজের চোখে একবার দেখবে, চলো, আমার মাথা দিব্যি। অগত্যা ললিতার দিব্যির দায়ে পড়ে গিন্নিমাকে পা বাড়াতেই হলো। সেই চিরপরিচিত চীনা বাঁশের বাগান, চারদিকে শৌখিন চীনা বাঁশ গাছ, আর মধ্যিখানটা ঝকঝকে পরিষ্কার, ঠিক যেন বাঁশের বেড়া দেওয়া পাঁচিল। একটু বাঁশ পাতা বাতাসে ঝরে পড়লে কিংবা ময়লা হলে বাড়ির দাসী চাকরেরা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেয়। লবঙ্গলতা বালিকা বেলায় যখন বধূ হয়ে এ বাড়িতে এসেছিল, তখন থেকে সখীদের সঙ্গে বাগানে খেলা, হুটোপুটি, তারপরে তার ছেলে মেয়েদেরও খেলার জায়গা ছিল এটা। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে দুপুরবেলায় আড্ডা দেওয়া কিংবা সবাই মিলে গুটি খেলা, কাঁথা সেলাই, সবই এই জায়গাটিতে। তারপর শীতের দিনে বাচ্চা হওয়ার পরে বাচ্চাদের কোলে নিয়ে রোদ পোহানো। এখন আর কেউ আসে না। পাড়ার ননদ যারা সবাই ধীরে ধীরে বয়স বেড়েছে, সংসারের নাতি নাতনি নিয়ে সবাই কেমন ব্যস্ত হয়ে পড়েছে, তারা আর আড্ডা দিতে আসে না। তাদের বোধ হয় আড্ডা, হাসি, মজার বয়স ফুরিয়েছে। অথচ লবঙ্গলতা যেন বুকের মধ্যে পুষে রেখেছে সব। এই তো কদিন আগেই যেন এই বাগানে বসে তাদের করা গল্প, হাসি, তামাশা সব উজ্জ্বল হয়ে আছে। তারপরে এই তো সেদিন বাচ্চারা দৌড়চ্ছে, লবঙ্গলতা তাদের স্নান করানোর জন্য পিছু পিছু দৌড়চ্ছে। এই বাগানেই তারপরে তৈরি করা হলো তাদের জন্য একখানা ছোট্ট টালির চালের ডিজাইন করা পাকা ঘর। বড় মেয়ে মণিমায়া ছিল কর্তার চোখের মণি। কর্তা তাকে আদর করে মণি বলে ডাকত। সেই ছোট্ট মণি একদিন ভাঙা ভাঙা উচ্চারণে বাবাকে বলেছিল, বাবা মনি, তুমি আমাদের একটা খেলনা গল করে দেবে? আমার খেলনা মা গলে লাগতে দেয় না। আদরের মেয়ের আদো আদো মিষ্টি বায়না আর দেরি করতে পারেননি রুদ্রনারায়ণ। বিকেলেই এই বাগানেই মিস্ত্রি ডেকে একটি ছোট্ট ঘর বানিয়ে দিয়েছিল। তারপরে পরস্পর সবাইয়ের, অর্থাৎ বড় ছেলে, মেজ মেয়ে, ছোট ছেলে, ছোট মেয়ে, সবারই খেলার জায়গা হলো ওই খেলা ঘরে। সেখানে থাকতো তাদের খেলার সংসার, পুতুল,
ঘটি বাটি। পুচকে পুচকে ছেলে মেয়েগুলো যখন রান্নাবাটি খেলতো মায়ের শাড়ি পরে মাথায় গামছা জড়িয়ে, তখন লবঙ্গলতা আড়ালে দাঁড়িয়ে উপভোগ করত তাদের ওই ছেলেবেলা। তারপরে কত সময় গেল, খোকাখোকিরা সব বড় হয়ে গেল, পড়তে চলে গেল মাকে ছেড়ে। এখন সবাই সংসারী। সোনাঝুরি গায়ের কথা বোধহয় তাদের আর মনে পড়ে না। 9 মাসে 6 মাসে একদিন যে যার মতো আসে, আবার চলে যায়। লবঙ্গলতা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর তার আঁচলে চোখ মোছে। হঠাৎ ললিতা পেছন থেকে কাঁধে হাত দিয়ে বলে ওঠে, ও গিন্নিমা, এখন আর কিছু দেখা যায় না গো। আমি কিন্তু মিছে কথা কইনি মা, সত্যি বলছি। লবঙ্গলতার ভাবনায় ভাঁটা পড়ে। হঠাৎ চমক কেটে গিয়ে বলে ওঠে, আরামজাদি মুখ পুরি কর্তা, তুই মিলে এই পন্দি করছিস তো? আমি কিছুতেই এই ঘর ভাঙতে দেব না, এই বলে রাখলুম। বলেই জোরে জোরে পা চালিয়ে বাড়ির ভেতরের দিকে চলে গেলেন। ললিতা হাঁ করে ঘরটার দিকে তাকিয়ে রইল। একটু আগেই প্রতিদিনের মতো বাগান করতে এসেছিল ললিতা। ঝাড় দিয়ে গোবর লেপার চোটো। খেলাঘরটাও বহুদিন পরিষ্কার করা হয়নি, তাই খেলাঘরটা পরিষ্কার করার উদ্দেশ্যে দরজাটা খুলতেই সে দেখল হুড়মুড় করে জল আসছে ওই ঘরের ভেতর থেকে। সমুদ্রের মতো ঢেউ আসছে একের পর এক। ললিতা হতবুদ্ধির মতো স্থবির হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। তারপরেই সে ছুটে গেল গিন্নিমা বলে। একবার এসে নিঃশ্বাস ফেলল মুকুজ্জে বাড়ির বারান্দায়। তারপরে গিন্নিমাকে দেখানোর পর আর কিছুই নেই। তবে কি এ ললিতার চোখের ভুল, নাকি মনের ভ্রম? এদিকে কর্তাও 2 দিন আগে গিন্নিমাকে নাকি বলেছিল, লবঙ্গ, চীনা বাঁশের ঝাড় সব কেটে ফেলে আমি ফল বাগান করতে চাইছি, আর মাঝখানে একটা ছোট ঘরের জন্য বাগান করায় অসুবিধা হচ্ছে, তাই ওটাকে আমি ভাবছি ভেঙে ফেলবো। ও কি বলছো তুমি? ও আমার বাচ্চাদের ঘর, আমার পরাণ থাকতে আমি কিছুতেই ভাঙতে দেব না, এই আমি বলে রাখলুম। তুমি চীনা বাঁশ কেটে ফল গাছ লাগাবে লাগাও, তাতে আমি কিচ্ছুটি বলবো না। আর তোমার জমি পড়ে আছে, তুমি এতদিনের শখের বাগানটার ভোল বদলাতে চাও, আমি আপত্তি করব না, কিন্তু খবরদার বলছি আমার বাচ্চাদের ঘরটা একদম ভাঙবে না। আমি গড়েছি, আমি ভাঙবো। যার জন্য গড়েছিলুম তারই তো কোনো খোঁজ নেই। বাপ মায়ের কাছে সামান্য চিঠি লিখে খোঁজ নেওয়ার সময়ও তার নেই। তুমি স্মৃতি আগলাতে চাও, মনের ভেতর রাখো, ওসব আবর্জনা আমি আর রাখবো না। বলেই গটগট করে চলে গিয়েছিল রুদ্রনারায়ণ। কিসের জন্য যে ওই সামান্য ঘরটা ভাঙবার এত তাড়া, তা গিন্নি বুঝতে না পারলেও তার মন সায় দেয়নি। বড় মেয়ে মনি যে তার বাপের কতখানি তা সে জানত, কিন্তু সে যেন হারিয়ে গেল কোথায়। তার কোনো খোঁজ নেই, কোনো খবর নেই। কত চেষ্টাই তো করেছে তার বাবা, কত অপেক্ষা করেছে, কত রাতে চোখের জল ফেলেছে, কতবার বলেছে আমার ভুল হয়ে গেছে মা, তুই আমার কাছে ফিরে আয় মনি, আমি সব মেনে নেব। কিন্তু রুদ্রনারায়ণের সেই কথা, সেই কান্না, সেই অপেক্ষা কোনোটায় গিয়ে পৌঁছয়নি তার বড় মেয়ের কাছে। তাই যেন চরম অভিমান গিয়ে পড়েছে সামান্য খেলাঘরটার উপরে। মণিমায়ের কোনো ফটো ফ্রেম এ বাড়িতে নেই। আগে ছিল বসার ঘরের দেওয়াল জোড়া একটি বিরাট ফ্রেম। সেই ফ্রেমে শোভা পেত মণিমায়ের আলোকোজ্জ্বল অতীব সুন্দর মুখখানি। 2 দিকে বেনি করে ঘাড় এলিয়ে একগাল হেসে দাঁড়িয়ে আছে কিশোরী মণিমায়া। পরনে লাল টুকটুকে একটা ফ্রক। পাশাপাশি দেওয়ালে ছিল অন্যান্য ভাই বোনদের ছবি, তবে এক মণিমায়ার ছবি রূপ কিংবা গুণ ছাপিয়ে ম্লান করে দিত অন্যদের সব কিছুকে। মণিমায়া বড়, আর তার উপরে ছোটদের থেকে সব কিছুতেই তার কদর বেশি। বাবা মায়ের আদরও তার ভাগেই বেশি। সুতরাং ছোট ছোট ভাই বোনেরা মণিমায়াকে সহ্য করতে পারত না, তাকে এড়িয়ে চলত তারা। মণি ছিল ভীষণ শান্ত স্বভাবের আর মিশুকে। ছোট্ট ভাই বোনকে জাপটে ধরে ভালোবাসত, বাবা মাকে শ্রদ্ধা করত, এমনকি পাড়ার সবাইকেও সে আপনজনের চোখে দেখত।
আর পাড়ার সবাই তাকেও নিজের মেয়ের মতো করে দেখত। ছোট থেকে এমনভাবেই চলছিল মণিমায়ের জীবন। গ্রামের বিদ্যালয় থেকে ভালো নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে প্রথমবার বাবা মাকে ছেড়ে সে কলকাতার কলেজে পড়তে গেল। আত্মীয় স্বজনরা রুদ্রনারায়ণকে বলেছিল যে মণিকে সুপাত্রস্থ করতে, কিন্তু মণির বাবা গর্ব করে বলেছিল, আমার মণিমা লেখাপড়া করে বড় হবে, ও যে আর 5টা মেয়ের মতো নয়। আত্মীয় স্বজনরাও ব্যঙ্গ করেছিল অনেক। ভয় পেয়ে মণির মাও বলেছিল, হ্যাঁ গা, মণিকে এবার সৌরগড়ে পাঠিয়ে দাও, মণি যে বড় হয়েছে। কিন্তু রুদ্রনারায়ণ লবঙ্গকে বুঝিয়েছিল কোনো ভয় নেই, মণি আমাদের দৃষ্টান্ত স্থাপন করবে, ও কোনো অংশে ছেলেদের থেকে কম নয়। এরপরে মণি পড়াশোনা করেছে, বিএসসি, এমএসসি, কত ভালো রেজাল্ট করেছে, কিন্তু মণির বিয়ের কোনো তারা দেখা গেল না। বাবা মা যতবারই বিয়ের কথা বলেছে, মণিমায়া ততবারই কেঁদে দু চোখ ভাসিয়েছে। ততদিনে অন্য ভাই বোনেরাও পড়াশোনা করে মোটামুটি বিবাহযোগ্য হয়ে উঠেছে, কিন্তু মণিমায়ার জন্য খানিকটা তারা বিবাহ বঞ্চিত অবস্থায় পড়ে রয়েছে। অথচ মণিমায়া বেঁকে বসেছে, সে কিছুতেই চাকরি না করে বিয়ে করবে না। অতএব রুদ্রনারায়ণ তার মেজ মেয়ের বিবাহ দিলেন এবং পরপর বাকি সন্তানগুলিরও। কিন্তু চারদিকে লোকের ব্যঙ্গ আর বন্ধ হলো না। আরও বেশ কিছু বছর এইভাবে কেটে গেল। হঠাৎ একদিন খবর ছাড়াই মণি এসে তার বাবা মাকে চমক দিল। গিন্নি মণিকে জড়িয়ে ধরে মুখে চুম্বন করে বলল, মণিমা, তোকে কতদিন দেখিনি মা, তুই হঠাৎ করে যে এলি বললি নে তো, তাহলে তো তোর জন্য আগে থেকে সমস্ত ব্যবস্থা করে রাখতুম। মণি মায়ের বুকে মাথা রেখে মৃদু স্বরে বলল, কি যে বলো না মামুনি, নিজের বাড়ি আসতেও কি আবার বলতে হয়? এমন সময় রুদ্রনারায়ণ ঘরে প্রবেশ করে খসখসে অভিমানী গলায় বলল, বাপের কথা যে মণি মায়ের খেয়াল নেই দেখছি। মণি তাড়াতাড়ি বাবাকে প্রণাম করে বাবা মায়ের মাঝখানে বসে সেই ছোট্টবেলার মতো আবদার করে বলল, বাবামণি, একটা অনুমতি দেবে আমাকে? মণিমা, তোমাকে কোনোদিনও কোনো কিছুতে বাধা আমি দিইনি, আর আজও দেব না। আমি জানি মণি, তুমি কখনো ভুল করবে না। বাবামণি, আমি চাকরি পেয়েছি। এ তো খুব ভালো কথা মণি, আমাদের কাছে এ তো গর্বের বিষয়। এর জন্য তুমি অনুমতি চাইছিলে? মণিমায়া মাথা নিচু করে মৃদু স্বরে বলল, বাবামণি, আমি বিদেশে অধ্যাপনার চাকরি পেয়েছি। আমাকে লন্ডন যেতে হবে এই সপ্তাহে। তুমি অনুমতি দাও। মণিমায়ের কথা শেষ হবার আগেই লবঙ্গলতা অশ্রু জড়ানো কণ্ঠে বলে উঠল, তোমার বাবা তোমাকে যেতে দিলেও আমি তোমাকে যেতে দিতে পারবো না, এই আমি বলে রাখলাম। এবার তুমি সংসারী হবে, নইলে এইখানেই চাকরি খোঁজো, কিন্তু কোনো মতেই আমি বিদেশে একলাটি যেতে দিতে পারবো নি খুকি। রুদ্রনারায়ণ খানিকক্ষণ চুপ করে থাকার পরে লবঙ্গলতাকে উদ্দেশ্য করে বলল, গিন্নি, মেয়ে আমাদের বিদেশে চাকরি পেয়েছে, এ তো আনন্দের ব্যাপার। আমার আর ছেলে মেয়েগুলো তো কোনো মতে কেরানি গৃহবধূ বই আর তো কিছুই করে উঠতে পারলো না। আর যে মেয়ে আমাদের মুখ উজ্জ্বল করতে পারবে, তাকেই তুমি কেন আটকে রাখতে চাইছো? লবঙ্গলতা মুখ ভার করে চোখের জল মুছে বলল, তোমাদের কথাই যখন শেষ কথা, তখন আমাকে আর নিচে কেন জিজ্ঞেস করো? তোমরা যা ভালো বোঝো করো। মায়ের অনিচ্ছা সত্ত্বেও মনির অবশেষে বিদেশ যাওয়া ধার্য হল। বিদায়ের দিনে মায়ের অভিমান ভাঙিয়ে মণি বলল, মা, আমার কথা যদি খুব মনে পড়ে ওই খেলার ঘরটাতে গিয়ে বসে আমার কথা ভাববে, তাহলে দেখবে তোমার মন একেবারে ভালো হয়ে যাবে। তোমার, আমার আর আমাদের সকলের কত স্মৃতি আছে না মা ওই খেলা ঘরে। সেদিন লবঙ্গলতা হাউ হাউ করে কেঁদেছিল। অন্য ভাই বোনেরা লবঙ্গ চাকরি পাওয়ার পরে আরও যেন সম্পর্ক শেষ করেছে। সবাই বহুদিন আগেই কলকাতাবাসী হয়েছে। এইবার মণিমায়াও বরাবরের জন্য গাঁ ছেড়ে, কলকাতা ছেড়ে, একেবারে দেশ ছেড়ে একা একা উড়োজাহাজ করে যাবে সে সুদূর লন্ডন। মণির বাবার গর্বে বুকের ভেতরটা যেন ভরে ওঠে।
আর মা বসে বসে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবে, আহা, মনে যদি তার বাকি সন্তানগুলোর মতো হতো, মনে যদি সেই সত্য যৌবনে পা দেওয়া মাত্রই বিয়ে করত, এতদিনে হয়তো নাতিপুতির মুখ দেখা হয়ে যেত। এমন রূপবতী মেয়ে গা ভর্তি গয়না পরে সেজেগুজে বাপের বাড়ি আসতো স্বামী সন্তান নিয়ে। আহা, সে কি আর হলো? মনির বাবাই তো যত নষ্টের গোড়া, মেয়ের মাথাটাই তো সেই নষ্ট করেছে। প্রায় বছরখানেক হয়ে গেছে মণিমায়ার লন্ডনে পদার্থবিজ্ঞানের তরুণী অধ্যাপিকা হিসাবে বেশ নামডাক হয়েছে সেখানে। মাসে মাসে চিঠি আর মানি অর্ডারে টাকা পাঠায় বাবা মায়ের কাছে, বাবা মাও চিঠি লেখে। এইভাবে একটা বছর কিভাবে জানি অতিক্রম হয়ে গেছে মনির। লবঙ্গলতা এর মধ্যে মেয়ের ফিরে এসে সংসারী হতেও বলেছে, কিন্তু তার নাকি বিয়েতে ইচ্ছা নেই। এমনভাবে আরও কিছু মাস কাটার পরে হঠাৎ একদিন সকালে লবঙ্গলতা দেখল রুদ্রনারায়ণ গম্ভীর হয়ে বসে আছে। লবঙ্গলতা কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? অমন মুখ গোমরা করে বসে আছো কেন? কর্তা লবঙ্গর দিকে মুখ তুলে একখানি চিঠি তার হাতে দিল। লবঙ্গ, চিঠিখানা দেখো। লবঙ্গলতা পড়তে জানে না। সে কর্তার দিকে কটমট করে তাকিয়ে ক্ষণক্ষণে গলায় বলল, আমি কি পড়তে জানি নাকি? চিঠিখানা আমায় না দে, নিজে পড়ে শোনালেই তো পারো। খুলেই দেখো লবঙ্গ, মনির চিঠি, ফটো পাঠিয়েছে। লবঙ্গলতা চিঠিখানি খুলেই বলল, ও মা, এ কার ছবি? বিদেশি নাকি গো? লবঙ্গ, মনি এই বিদেশি ছেলেটাকে বিয়ে করতে চায়। আমি কখনো মনির কোনো সিদ্ধান্তে আপত্তি করিনি গিন্নি, কিন্তু মনি এ কি করলো? এর থেকে যদি ও বলতো, বাবা মনি আমি বিয়ে করব না কখনো, তবে আমি সহজেই তা মেনে নিতাম। কিন্তু এ আমি কি করে মানবো বলো দেখি? বিদেশি মানেই যে ওর ধর্ম আলাদা, খ্রিস্টান। লবঙ্গলতা করুণভাবে তাকিয়ে রইল রুদ্রনারায়ণের দিকে। মণি আরও লিখেছে চিঠিতে, সে তার নিজের ধর্ম পরিবর্তন করতে চায়। বাবা মা যদি বিয়েতে রাজি না থাকে তাহলে সে বিয়ে করবে না, কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেই। মনির চিঠি পাওয়ার পরেই রুদ্রনারায়ণ যেন কাঠের পুতুলের মতো হয়ে গেছে। তার অহংকার, গর্ব সবই যেন এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিয়েছে মণিমায়া। রুদ্রনারায়ণ মুখার্জি ব্রাহ্মণ পরিবারের সন্তান। গত কয়েক পুরুষ ধরে মুখার্জি বাড়িতে জাগ্রত লক্ষ্মীনারায়ণের নিত্য সেবা হয়, আর সেই বাড়ির সন্তান খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে এবং বেধর্মী শ্রেচ্ছ বিদেশিকে বিবাহ করে ঘর কন্যা করবে। এ যেন কোনো মতেই রুদ্রনারায়ণ মেনে নিতে পারল না। রুদ্রনারায়ণ চিঠির জবাব কড়া করে পাঠালো। জ্যেষ্ঠা কন্যা মণিমায়া, তোমার সমস্ত আবদার ইচ্ছেতে আমি কখনো বাধা দিইনি। আমি জানতাম তুমি কখনো ভুল করতে পারো না, কিন্তু সে ধারণা তুমি ভুল প্রমাণ করেছ। তোমার সিদ্ধান্ত আমার জীবন থাকতে কখনো মেনে নেব না। আর তুমি যদি বাবা মনির আদেশ মেনে নাও, তবে অবিলম্বে বাড়িতে ফিরে এসো, চাকরির কোনো প্রয়োজন নেই। অথবা তুমি যদি তোমার সিদ্ধান্তে অচল থাকো, তবে ভেবে নিও তুমি ত্যায্য সন্তান হবে, এবং আমরা জানবো আমাদের জ্যেষ্ঠা কন্যা মৃতা। আর তোমার মায়েরও তাই মত। ইতি বাবামণি। এরপরে 1 মাস পরে মণিমায়ার একটা শেষ চিঠি এসেছিল। চিঠিতে শুধুমাত্র লেখা ছিল, মনে করো তোমাদের জ্যেষ্ঠা কন্যা মৃত। লবঙ্গলতা বেশ কিছুদিন অসুস্থ ছিল। রুদ্রনারায়ণ ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে ওঠে। ছেলেমেয়েরা সবাই মাঝে মাঝে আসে, ব্যঙ্গ করে কয়েকটা কথাও শুনিয়ে যায়। কিন্তু মনির কোনো চিঠি আর পাওয়া যায়নি। কত চেষ্টা করার পরেও কোনো খোঁজ মেলেনি তার। লন্ডন ইউনিভার্সিটির ঠিকানায় বারবার তার ছোট ছেলে রুদ্রাক্ষ টেলিগ্রাম করে চিঠি লিখেও প্রথমে কোনো উত্তর পায়নি। বহুদিন পরে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ একটা চিঠি পাঠায়। মিসেস মণিমায়া অধ্যাপনার চাকরি বহুদিন ছেড়ে দিয়েছেন। তার বর্তমান অবস্থান তারা জানে না। চিঠির উত্তরে মিসেস কথাটি দেখবার পরেই সবাই নিশ্চিত হয়েছিল যে মণিমায়া বিবাহ করেছে সেই বিধর্মীকে। রুদ্রনারায়ণ প্রচণ্ড আঘাত পেয়েছিল।
সে রাগে দুঃখে অভিমানে মণিমায়ের সমস্ত ছবি, পোশাক আশাক এবং তার ব্যবহৃত যাবতীয় জিনিস উঠোনের মধ্যে জড়ো করে কেরোসিন তেলে পুড়িয়ে দিয়েছিল। লবঙ্গলতা বধিরের মতো চুপ করেছিল। তারপর থেকে মনির নাম আর মুকুজ্জে বাড়িতে কখনো উচ্চারণ করা হয়নি। মণিমায়ের যে প্রবল অস্তিত্ব ছিল মুকুজ্জে বাড়িকে কেন্দ্র করে, সেই অস্তিত্ব যেন ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে। তবে বাপ মায়ের বুকের মধ্যে মণিমায়ের যে সুপ্ত অস্তিত্ব, তা হয়তো সবার চোখের আড়ালে দীর্ঘশ্বাস হয়ে মিশে যায় বাতাসে। মনির সেই কথাটা লবঙ্গলতার মনে আছে। যাবার সময় মাকে বলেছিল মায়ের মন খারাপ হলে ওই খেলা ঘরে গিয়ে বসতে, তাহলে মণিমায়ের জন্য আর মন খারাপ হবে না মায়ের। লবঙ্গলতা তাই প্রতিদিন যায় খেলা ঘরে, মনির কথা ভাবে, অন্য ছেলে মেয়েদের কথা ভাবে, কিন্তু মন যেন কু ডাকে। কর্তাকে বলতে পারে না সে মনের জ্বালা। মনি নিখোঁজ প্রায় অনেক বছর হয়ে গেল, তবে যে নিজে থেকে হারিয়ে যায় তাকে কি খুঁজে বের করা যায়? লবঙ্গ মনে মনে ভাবে মনির সংসার হয়েছে, হয়তো ছেলে মেয়েও আছে, তবে তাদের সঙ্গে কি কখনো দেখা হবে? গিন্নির শেষ সম্বল ওই স্মৃতি জড়ানো খেলাঘর, কর্তার অভিমান দেখানোর শেষ বস্তুটিও ওই খেলাঘর। সেটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সে, কিন্তু খেলাঘরটি ভাঙবার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই কেমন যেন অদ্ভুত ঘটনার কথা বলে চলেছে সবাই। গতকাল বুলির মাও নাকি দেখেছে ওই খেলাঘর থেকে বেরিয়ে আসছে কত জল, আর আজ ললিতা। কিন্তু যতবার লবঙ্গলতা গিয়ে উপস্থিত হয়েছে ততবারই তার চোখে কোথাও অদ্ভুত কিছু পড়েনি। লবঙ্গ মনে মনে বলল, এ নিজ্ঞাত কর্তার কাজ, সেই হয়তো বানিয়ে বানিয়ে এমন কথা রটাচ্ছে যাতে তাড়াতাড়ি খেলাঘরটা ভেঙে ফেলা যায়। রুদ্রনারায়ণদের সোনাঝুরি গাঁ বড় সুন্দর। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কঙ্কাবতী নদী, আর সেই নদীর পাশেই মুকুজ্জেদের প্রায় 3 কোঠা জায়গা জুড়ে চীনা বাঁশের ঘেরা দেওয়া বাগান আর খেলার ঘর। তার আশেপাশেই রয়েছে মুকুজ্জেদের বিরাট জমিদার বাড়ি। আজ পূর্ণিমা, আকাশে জলজল করছে পূর্ণচাঁদ। একটু আগেই গ্রামের ঘরে ঘরে শোনা গেছে শাঁখের আওয়াজ। এখনো হয়তো নাতি নাতনিদের নিয়ে তাদের ঠাকুরদা ঠাকুমা গল্প শোনাতে বসেছে, হয়তো তাদের মায়েরা রান্না করছে, বাবা অন্য কাজে ব্যস্ত। একটা সুখী পরিবারের দৃশ্য ভেসে উঠল লবঙ্গলতার চোখে। তার সব থেকেও কেউ নেই। সন্ধে নামার সঙ্গে সঙ্গে বিরাট মুকুজ্জে বাড়ি যেন পোড়ো বাড়ির মতো খাঁ খাঁ করতে থাকে। রাতের রান্নাবান্না সেরে ললিতা সেই সন্ধে সন্ধেই বাড়ি ফিরে যায়। অন্যান্য ঝিচাকররাও ফিরে যায় তাদের বাড়ি, আর কর্তা চলে যায় বন্ধুদের চায়ের আসরে কিংবা সোনাঝুরির বড় মন্দিরটায় ভজন শুনতে। এই বিরাট বাড়িতে পড়ে থাকে লবঙ্গলতা, কিন্তু আজ যেন লবঙ্গলতার বুকের ভেতরটা বড় বেশি খাঁ খাঁ করছে। কিসের যেন অদ্ভুত দম বন্ধ করা ব্যথা চেপে বসেছে বুকে। বড় খুকি, বড় খোকা, মেজ খুকি, ছোট খুকি, ছোট খোকা, বৌমারা, জামাইরা, নাতি নাতনিরা, তার কত আপনজন, অথচ তাদের সাথে দেখা নেই কত দিন। আর বড় খুকি, সে যে কোথায় হারিয়ে গেল। লবঙ্গলতা মুখে আঁচল চেপে চিৎকার করে কেঁদে উঠল। তাকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই। অনেকক্ষণ বিছানায় পড়ে পড়ে কাঁদার পরে একটু প্রাণ ভরে বাতাস নেবার জন্য 3 তলার ছাদে গেল। ছাদে এসে বাইরের ঠান্ডা বাতাস আর পূর্ণিমার চাঁদ যেন লবঙ্গর ব্যথায় একটু ঠান্ডা প্রলেপ লাগিয়ে দিল। লবঙ্গ ছাদের রেলিং ধরে কঙ্কাবতী নদীর জলের দিকে তাকিয়ে রইল। নদীর জলে জ্যোৎস্না পড়ে সোনালি বর্ণ ধারণ করে চকচক করছে। এখন শীতকাল, চারদিকে ঝিঁঝি পোকার ডাক, আর নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দ
যেন গ্রামের শোভা চতুর্গুণ বাড়িয়ে তুলেছে। লবঙ্গলতা ভাবল, এই মুক্ত পরিবেশ ছেড়ে, এই বাড়ি ছেড়ে সে কলকাতায় ছেলে মেয়েদের সঙ্গে ঘিঞ্জি পরিবেশে থাকতে পারবে না। অথচ তাদের ছাড়াও যেন বড় ফাঁকা ফাঁকা লাগে তার, নিজেকে বড় একা মনে হয়। তাই কর্তার কথা সে মেনে নিয়ে এইখানে পূর্বপুরুষের ভিটে আগলে রয়ে গেছে দুজনে। এইসব কথা ভাবতে ভাবতেই তার চোখ গেল চীনা বাঁশবাগানের খেলাঘরের দিকে। জ্যোৎস্নার আলোয় চারিদিকটা পরিষ্কার দেখা যাচ্ছে। মাত্র কয়েক বছর আগে ছোট ছোট ছেলেমেয়েরা খেলেছে এই দৃশ্য যেন তার চোখের সামনে দেখতে পাচ্ছে সে। কিন্তু ভাবনার রেশ কেটে যেতেই হঠাৎ সে দেখতে পেল, স্পষ্টই দেখল, দুদিকে বেনি করা একটি কিশোরীর ছায়ামূর্তি নদীর দিক থেকে হেলে তুলে খেলার ছলে লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছে খেলাঘরের দিকে। লবঙ্গর বুকের ভেতরটা যেন থকথক করে উঠল। বাতাসের ঠান্ডা হাওয়া আর মনের ভেতরের ঠান্ডা শিহরণে যেন গায়ের লোম কাঁটা দিয়ে উঠল। ওকে, ও তো আমার মনির মতো। কিশোরী মণিমায়া তো এমনই দুদিকে বেনি দলিয়ে এমন খেলার ছলে লাফিয়ে লাফিয়ে খেলে বেড়াতো সারা বাড়ি, বাগান, খেলাঘর জুড়ে। লবঙ্গ থরথর করে কাঁপতে কাঁপতে মৃদু স্বরে ফিসফিস করে পড়ল, আমার আমার মনি তো বড় হয়ে গেছে, কিন্তু ওকে। সেই ছায়ামূর্তি তার খেলার ছলে লাফানো বন্ধ করে যেন ঘুরে দাঁড়ালো লবঙ্গর দিকে। এক দৃষ্টে অনেকক্ষণ ধরে যেন তাকিয়ে রইল লবঙ্গর দিকে। লবঙ্গর চোখ ফেরাতে পারল না। এক অমোঘ আকর্ষণে তাকিয়ে রইল সেই ছায়ামূর্তির দিকে। এবারে যেন সে হাতছানি দিয়ে ডাকছে লবঙ্গকে। তারপরে ধীরে ধীরে অভিমানের ভঙ্গিতে মুখ নিচু করে ধীর পায়ে হাঁটতে হাঁটতে ঢুকে গেল খেলাঘরে। লবঙ্গ মনি মনি বলে চিৎকার করতে করতে মূর্ছা গেল সেই হিমে খোলা ছাদের উপরেই। মনি, মনি! কিন্তু কেউ এগিয়ে এসে ধরতে এলো না তাকে সুস্থ করার জন্য। অনেক রাতে যখন লবঙ্গলতার জ্ঞান ফিরল, তখন সে ঠাউর করতে পারলে না সে কোথায় আছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর মাথার কাছে কুলুঙ্গিতে টিমটিম করে প্রদীপ জ্বলছে। মাথার মধ্যে আর শরীরে প্রচন্ড ব্যথা, জ্বরে পুড়ে যাচ্ছে গোটা শরীর। লবঙ্গ উঠে বসার চেষ্টা করতেই মেয়েলি কণ্ঠে ললিতা বলে উঠল, গিন্নিমা, ওঠোনি, শুয়ে থাকো, আমি আছি তোমার কাছে, চুপচাপ শুয়ে থাকো। তুমি এখন তোমার ঘরেই রয়েছো, বড় কর্তা ও ঘরে আছেন, চিন্তা নেই গো। বাকি রাত লবঙ্গলতা দুশ্চিন্তায়, ভয়ে, কখনো চেতনে কিংবা অবচেতনে মনি মনি করতে করতে কাটিয়ে দিল। পরপর কয়েকদিন আর কোনো সমস্যা দেখা গেল না। গিন্নি পড়ে রইলেন বিছানায়। জ্বরের ঘরে কখনো সে মনি মনি করে, কখনো বলে খেলাঘরে মনি আছে, কিংবা কখনো বলে মনি আমার ছোট হয়ে গেছে। ডাক্তারের ওষুধ আর ললিতা আর রুদ্রনারায়ণের সেবাতে প্রায় সপ্তাহখানেকের মধ্যে আবার সুস্থ হয়ে ওঠেন লবঙ্গলতা। ধীরে ধীরে শুক্লাপক্ষ কেটে গিয়ে কৃষ্ণপক্ষ শুরু হয়েছে। আকাশের চাঁদ মিলিয়ে গিয়ে নেমে এসেছে গাঢ় অন্ধকার। লবঙ্গলতা কাঁপা কাঁপা স্বরে সেদিনের সমস্ত ঘটনা জানালো রুদ্রনারায়ণকে, এমনকি বুলির মা ললিতার দেখা অদ্ভুত ঘটনার কথাও। রুদ্রনারায়ণের বুকের ভেতরে যেন কিসের একটা অসম্ভব ধাক্কা লাগলো। প্রবল জেদ চেপে গেল তার। লবঙ্গলতাকে স্পষ্ট জানিয়ে দেয়, ওই খেলাঘর আমি আজকেই ভাঙবো গিন্নি, আমি নিজে হাতে ভাঙবো। রুদ্রনারায়ণ অভিমান, রাগ আর হতাশায় একটা শাবল নিয়ে সেই অন্ধকারের মধ্যে ছুটে গেল চীনা বাঁশের বাগানের দিকে। পেছনে পেছনে লবঙ্গলতা ছুটে গেল। লবঙ্গলতা ক্রন্দনরত অবস্থায় চিৎকার করতে লাগলো, ওগো বেগো না, আমার মনি চেয়েছেন না, বেগো না।
কিন্তু রুদ্রনীল কোনো কথা না শুনে খেলাঘরের গায়ে ক্রমাগত শাবলের আঘাত করতে লাগলো। ঝনাত ঝনাত করে পাকা ঘরের দেওয়ালে শাবলের আঘাতের শব্দটা যেন গোটা বাগানের নিস্তব্ধতা ভেঙে দিল। রাতচরা পাখি কতগুলো ডানা ঝটপট করতে করতে উড়ে গেল। নিশাচর পেঁচাগুলো ডাকতে আরম্ভ করলো। এদিকে রুদ্রনারায়ণ ক্রমাগত শাবলের আঘাত করতেই লাগলো। এমন সময় কোথা থেকে যেন ফোয়ারার মতো মাটি ফুঁড়ে অগাধ জলরাশি বেরোতে আরম্ভ করলো খেলাঘর থেকে। দেখলে মনে হয় যেন সমুদ্র। এই কনকনে শীতের রাতে রুদ্রনারায়ণের সারা শরীর ঘামে চপচপে ভিজে। এত জল দেখেও প্রচণ্ড জেদে সে শাবল চালানো বন্ধ করল না। লবঙ্গলতা সমস্ত কিছু দেখে আর দাঁড়িয়ে না থেকে ছুটে চলে গেল বালির ভেতরে। এদিকে রুদ্রনারায়ণ শুনতে পেল ওই জলের স্রোতের মধ্যে থেকে কান্নার আওয়াজ। কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর হঠাৎ করেই সে জলের স্রোতের মধ্যে রুদ্রনারায়ণ দেখতে পেল একটা কিশোরীর ছায়া মূর্তি যেন ডুবে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে সেই জলের প্রবল ঢেউয়ের স্রোতে। আর হাত উঁচিয়ে বাঁচতে চাইছে, সাহায্য চাইছে। এমন তার ইশারা দেখে মনে হচ্ছে বাঁচতে চাওয়ার কি আকুল বাসনা, কি আকুল আকুতি তার। মণিমায়া! রুদ্রনারায়ণের সমস্ত ইন্দ্রিয় আজ কাজ করা বন্ধ করে দিল। তার সমস্ত চেতনা, বোধ, বুদ্ধি কোনোটাই আর কাজ করল না। সন্তানকে বাঁচাবার জন্য সে যা খুশি করতে পারে, কিন্তু যেই সন্তান যখন ইহজগতের মায়া ত্যাগ করে অন্য জগতের বাসিন্দা হয়ে যায়, তখন আর তাকে বাঁচাবার কোনো পথই বোধহয় খোলা থাকে না। বরং সে বোধহয় তার বাবা মাকে তার কাছে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অথচ রুদ্রনারায়ণের সে বোধ একটি বারের জন্য কাজ করল না। রুদ্রনারায়ণ শোকাগ্রস্ত অবস্থায় উদ্ভ্রান্তের মতো মণিমা মণিমা বলে চিৎকার করতে করতে ওই জলের স্রোতের ভেতরে ঝাঁপ দিল। লবঙ্গলতা বাড়ি গিয়ে পাগলের মতো আচরণ আরম্ভ করল। তার চোখ মুখ অন্যরকম, পরনে পোশাক আলুথালু। কত কিছু বলতে গিয়েও তার কথা জড়িয়ে গেল। সে কিছুই বলতে পারল না। হাত পা নেড়ে শেষ চেষ্টা করলো, কিন্তু তার সারা শরীর যেন ধীরে ধীরে অবশ হয়ে আসছে। লবঙ্গলতা আবার মূর্ছা গেল। ললিতা তাড়াতাড়ি করে বুলির মা কাছে গিন্নি মায়ের দায়িত্ব নিয়ে ভাবতে লাগলো এখন কি ব্যবস্থা করা যায়। এখন তার আর কোনো কিছুই বুঝতে বাকি রইল না। ললিতা যেদিন নিজের চোখে দেখেছিল সেটা এতদিন ললিতার ভ্রম বলে মনে হলেও গিন্নিমার সেই দিনের অভিজ্ঞতার কথা শুনে তার খটকা লেগেছিল। গিন্নিমার কথাগুলোকে কর্তা তুচ্ছতাচ্ছিল্য অহেতুক ভ্রম বলে উড়িয়ে দিল। ললিতার কিন্তু ওই ঘটনাগুলোকে ভ্রম বলে মনে হয়নি। এই মুকুজ্জে বাড়িতে কিছু একটা সমস্যা তো হয়েছে, যে সমস্যাটা আর 5টা সমস্যার থেকে আলাদা। ললিতার মনে হলো তবে সমস্ত সমস্যা মূলে ওই খেলাঘরে কে ঢুকেছিল সেদিন। কিন্তু আজ বা কি হলো? গিন্নিমা কেন এমন উদ্ভ্রান্তের মতো ছুটে এলো? কর্তামশাই কোথায়? গিন্নিমা বারবার করে বলছিল ওই ছোট্ট খেলাঘরে নাকি মণি এসেছে। তবে কি মণিমায়া আর বেঁচে নেই? কারণ বেঁচে না থাকলেই একমাত্র এভাবে দেখা দেওয়া যায়। ললিতার গায়ের লোমগুলো খাঁড়া হয়ে উঠল। অদ্ভুত একটা শিরশিরানি কাজ করছে তার শরীরে। ললিতা এবাড়ির বহুদিনের ছি। এবাড়ির লোকেরা যেমন করে তাকে মেয়ের মতো করে মেনে নিয়েছে, তেমনি ললিতাও এই বাড়ির মানুষগুলোকে নিজের পরিজনের মতোই শ্রদ্ধা করে। তাই ললিতা ঠিক করলো যা করার তাকেই খোঁজ নিতে হবে। চেষ্টা করতে হবে যাতে এই ধরনের অদ্ভুত ঘটনা আর না ঘটে। কঙ্কাবতী নদীর পশ্চিম পারে গুণবুড়োর ঝুপড়ি। গুণবুড়ো নাকি তন্ত্র সাধনায় সিদ্ধ, তাই চট করে কেউ ওদিকে যায় না। সোনাঝুরি গায়ের লোকেরা গুণবুড়োকে দেখে ভয়ে পায়। সে নাকি পিশাচ সিদ্ধ, তন্ত্র সাধনার দ্বারা যা খুশি করতে পারে। ললিতা মনে যতটা সম্ভব সাহস এনে ঠিক করল সে গুণবুড়োকে জানাবে সবকিছু। তাকে দিয়েই এবারের বিপদ কাটাতে হবে যে করে হোক। সন্ধ্যার অন্ধকারেই ললিতা গুণবুড়োর ঝুপড়ির উদ্দেশ্যে রওনা হলো।
চারদিকে অমাবস্যার গভীর আধার, কুয়াশা যেন শৌখিন পর্দার মতো ঘিরে রেখেছে। ঝিঝি পোকাদের এক টানা রি রি শব্দে গ্রামের সন্ধে যেন হয়ে ওঠে জমকালো। শীতের হাড় কাঁপানো উত্তুরে বাতাসের সঙ্গে বুকের মধ্যে একটা বীভৎস ভয় সঙ্গে নিয়ে ললিতা চীনা বাঁশবাগানের পাশের রাস্তা ধরে ঊর্ধ্বশ্বাসে তাড়াতাড়ি পা চালালো। হাতে একটা মিটমিটে টর্চ। চীনা বাঁশের পরিচিত সরসর শব্দেও যেন এখন মনে হচ্ছে তারা যেন চুপিসারে ফিসফিসিয়ে কথা বলছে। ললিতার হৃদস্পন্দন বেড়ে গেল। আরো দ্রুত পা চালাতে গিয়ে হঠাৎ কিসে পা আটকে খুব জোরে আছাড় খেয়ে পড়ে গেল সে, আর সঙ্গে সঙ্গে তার টর্চটা বন্ধ হয়ে গেল। ব্যথা আর ভয়ে ললিতা কাঁপা কাঁপা গলায় বলে চিৎকার করে উঠল। ললিতা মাথা গুজে নিচের দিকে উপুর হয়ে পড়েছিল। ধীরে ধীরে মাথা তুলে উঠে বসতে যেতেই মুখে যেন একটা কনকনে ঠান্ডা স্পর্শ পেল সে। বাঁশের পাতার সরসর শব্দের মতো তার অতি নিকটে কে যেন ফ্যাস ফেসে গলায় প্রচণ্ড রাগে ফুঁসতে ফুঁসতে বাতাসের মতো ভাষা ভাষা মৃদুস্বরে বলে উঠল, কোথায় যাচ্ছিস তুই? কেউ আমায় কিচ্ছু করতে পারবে না। চলে যা, চলে যা, সব আমার। এখান থেকে আমি কোথাও যাব না, তাড়াতে পারবি না আমায়। তারপরে সেই ভাষা ভাষা গলায় কি যেন বীভৎসভাবে হাসতে লাগল। পরক্ষণেই সেই ঠান্ডা স্পর্শ মুখ থেকে শুরু করে সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। ললিতার শরীর পাথরের মতো শীতল হয়ে গেল। চেতনা যেন কাজ করা বন্ধ করল। জড় পদার্থের মতো ললিতা পড়ে রইল। তার নড়াচড়ার ক্ষমতাও যেন লোপ পেয়েছে। সেই শীতল অনুভূতি সারা শরীরের আশেপাশে অক্টোপাসের মতো পাক দিতে লাগলো। কেউটে সাপের মতো তার ফোঁসফোঁসে হিংস্র নিঃশ্বাস। ললিতার মনের সমস্ত বল একত্রিত করে জোরে জোরে ঈশ্বরের নাম নিতে লাগলো। প্রায় ঘণ্টাখানেক এরকম অলৌকিক যুদ্ধ চলার পরে ধীরে ধীরে সেই শক্তি যেন দুর্বল হয়ে একেবারে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এলো। ললিতা বুঝতে পেরে তাড়াতাড়ি সেখান থেকে উঠে দৌড়তে আরম্ভ করল গুণবুড়োর ঝুপড়ির দিকে। প্রায় মিনিট পাঁচেক ঊর্ধ্বশ্বাসে ছোটার পরেই গুণবুড়োর ঝুপড়ির কাছে ললিতা পৌঁছে গেল। হাঁপাতে হাঁপাতে সে গুণবুড়োর ঝুপড়িতে টিম টিম করে তখনও প্রদীপ জ্বলছে দেখতে পেল। বাঁশের বেড়ার দরজাটা খোলাই আছে। একপাশে ছোট্ট মাটির উনুনের হাঁড়িতে বোধহয় ভাত ফুটছে। গুণবুড়ো চাদর জড়িয়ে বসে বসে কতকগুলো কি সব যেন গাছের শেকড় বাকড় কাটছে। হঠাৎ ললিতাকে হাঁপাতে দেখে কুঞ্চিত চর্মবৃদ্ধ বড় বড় চোখ করে তাকিয়ে কুৎসিত খসখসে গলায় বলল, কে রে, এই রেতে এইখানে হাঁসফাঁস করে মরবি নাকি রে? হ্যাঁ, পালা 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 এখান থেকে। কি চাই এখানে? দাদু, একটিবার ঢুকতে দাও না। আমি খুব বড় একটা বিপদে পড়েছি। তুমি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। পারবো নে। কাউকে উদ্ধার করিতে বুঝলি, কাউকে উদ্ধার করিতে পারবো নে। আমাকে কে উদ্ধার করবে তার নাই ঠিক। আমি কেন করবো উদ্ধার? হ্যাঁ বল দেখিনি, তাতে আমার কি লাভ? সবাই সুযোগ নেয় আমার, তারপর সবাই ভুলে যায়। পালা পালা এখান থেকে। ললিতা জোর করে ঘরে ঢোকে বুড়োর পা ধরে বলল, দাদু, তুমি যা চাইবে তাই পাবে, কিন্তু এই সমস্যার সমাধান করো দয়া করে। ললিতা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। গুণবুড়ো এইবার বোধহয় নরম হলো, বলল, আমি যা চাইব তাই পাবো। বুড়ো এবারে ললিতার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, বল বল, আমি কি করতে পারি? কি হয়েছে তোর? ললিতা হাত জোর করে বলল, দাদু, এ আমার সমস্যা নয় গো, এ হলো গিয়ে মুকুজ্জে বাড়ির সমস্যা। কর্তাবাবু, গিন্নিমা বিপদে পড়েছেন খুব।
ওদের বাড়ির বড়মের কথা তো তুমি জানো, কিন্তু সে বোধহয় বেঁচে নাই গো। কিসব ভয়ানক ঘটনা ঘটে চলেছে ও বাড়ি। গিন্নিমা বলেছেন বড় মেয়ে নাকি ছোট হয়ে ফিরেছে। তোমার কাছে আসার পথে আমাকে মেরে ফেলছিল দাদু। কোনো রকমে হাতে পড়া নিয়ে ফিরেছি। এইবার তুমি আমাদের বাঁচাও। বুড়ো ঘাড় নিচু করে অনেকক্ষণ সমস্ত কথা মন দিয়ে শোনার পরে কি যেন খুঁজতে লাগলো। অনেকক্ষণ ঘরের এদিক ওদিক খোঁজার পরে একটা কৌটো থেকে লাল সুতোয় বাঁধা দুটো দস্তার মাদুলি বের করে ললিতাকে হাতে দিয়ে বললে, শিগগিরই বাড়ি যা, কর্তা গিন্নির গলায় বেঁধে দিবি, তারপর আমি যাচ্ছি একটু পর। ফেরার পথে আমি যদি কোনো বিপদে পড়ি? মরণ, ও তোর কোনো খেতি করবে নে, খেতি করবে ওর বাপ মার, তাদেরও কাছে টানতে চায়। আর দাঁড়াস নে, তুই যা, শিগগিরই যা, তাছাড়া তোর গা বন্ধ করে দিয়েছি। যা যা যা, পালা। ললিতা ঝড়ের গতিতে বাড়ির পথে পা বাড়ালো। চীনা বাঁশির বাঁশ বাগানের ভেতর দিয়ে ফেরার সময় আবার অনুভব করল চারপাশের অলৌকিক কিছুর উপস্থিতি। কিন্তু এবারে আর সে অলৌকিকতা ধারে কাছেও ঘেঁষল না, দূরে সরে গেল। দেহ বন্ধ থাকলে কোনো বিপদ আর ছুঁতে পারে না, তাই তাকে আর কোনো বিপদের সম্মুখীন হতে হলো না। ললিতা গিন্নিমার ঘরে পৌঁছে দেখল কর্তাবাবু গিন্নিমার শিয়রে বসে আছে আর এক দৃষ্টে ঘুমন্ত অচেতন স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আছে। ললিতা একটু স্বস্তি পেল, ভাবল যাক, তবে কর্তাবাবু ফিরেছে। কর্তাবাবু? ললিতা কর্তাবাবু বলে ডাক দিতেই রুদ্রনারায়ণের নত মুখখানা ধীরে ধীরে উঁচু করে ললিতার দিকে তাকালো। সে মুখ মনে হয় কোনো ইহ জগতের মানুষের নয়, রক্তশূন্য, ফ্যাস ফেসে সাদা। তার চোখ দুটো টকটকে লাল, চোখের কোটরে মনির কোনো চিহ্ন নেই, তবু সেই চোখের কি বিভৎস হিংস্রতা। মাথায় পাকা চুলগুলো গায়েব হয়ে তার স্থানে কিলবিল করে বেড়াচ্ছে লক্ষ লক্ষ কালো সাপ। ললিতার বুকের রক্ত হিম হয়ে গেল। নিকটেই সাক্ষাৎ শয়তান বসে। থরথর করে তার সারা শরীরটা কেঁপে উঠল। ললিতা প্রমাদ গুনল। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ঘুনোবুড়োর দেওয়া কবচটা বের করে তাড়াহুড়ো করে সে গিন্নিমার গলায় পরাতে যেতেই রুদ্রনারায়ণের মাথায় কিলবিল করা সাপগুলো যেন ফোঁস ফোঁস আওয়াজ করে ফনা তুলে এগিয়ে এলো ললিতার দিকে। আর তার এই মমিহীন লাল চোখ দুটোর থেকে আগুনের গোলার মতো আগুনের ফুলকি বের হতে লাগলো। পর মুহূর্তেই ললিতার একেবারে কাছে সাপের ফনাগুলো এসেও কিন্তু সঙ্গে সঙ্গে ছিটকে দূরে সরে গেল। ললিতা বুঝতে পারল সামনে শয়তান থাকলেও তার কোনো ক্ষতি সে করবে না। কিন্তু বিপদ তো গিন্নি মায়ের। আর এক মুহূর্ত দেরি না করে কবচটা গিন্নি মায়ের গলায় পরিয়ে দিল ললিতা। আর তার সঙ্গে সঙ্গে পাশে বসে থাকা রুদ্রনারায়ণ বেশি শয়তান হাওয়ার বেগে মিলিয়ে গেল বাতাসে। কিছুক্ষণ পরেই গুনো বুড়ো এসে বলল, কর্তাকে বোধহয় টেনে নিয়ে গেছে সে, ফেরাতে পারা খুব কঠিন। তুই সারা রাত এইখানে গিন্নিমাকে পাহারা দিবি, সে আবার ফিরে আসার আগে আমি এ বাড়ি বন্ধ করে যাচ্ছি, যাতে কোনো ক্ষতি না করতে পারে। গুনোবুড়ো ফিস করে মন্ত্রোচ্চারণ করে প্রথমে গিন্নির খাটের চারদিকে মুঠো মুঠো সর্ষের দানা ছড়াতে লাগলো। তারপরে গোটা বাড়ির চারদিকে ছড়িয়ে দিল। গুনোবুড়ো বললে, এ বাড়ির ভেতরে আর কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না, গিন্নিমার খেয়াল রাখিস। আমি যাই, যদি কর্তার শেষ রক্ষা করতে পারি। গুনোবুড়ো চলে গেল। এই গোটা বাড়িতে ললিতা একা জেগে। এই কনকনে ঠান্ডাতেও যেন তার গায়ে ঠান্ডা বোধ হচ্ছেই না। কোনো এক চরম বিপদের ইঙ্গিত যেন সে বারবার অনুভব করছে। এই বিপদের দিনে সে যেন এই বাড়ির রক্ষাকর্ত্রী হয়ে উঠেছে, অথচ এ বাড়ির এতগুলো ছেলে মেয়ে কেউ জানতেও পারছে না তার বাবা মা এতখানি বিপদে পড়েছে। ধীরে ধীরে রাত নামছে। বাইরে একটা হুতুম প্যাঁচা ডেকে চলেছে। বুলির মা অনেকক্ষণ হলো চলে গেছে। গিন্নি অচেতন হয়ে অঘরে ঘুমোচ্ছেন। ললিতা গিন্নিমার পায়ের কাছে চুপ করে অপেক্ষা করছে গুনুবুড়োর জন্য। কি জানি
কর্তাবাবুকে খুঁজে পাওয়া যায় কিনা। বারবার তার কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সেই বীভৎস ঘটনার কথা মনে পড়ছে। কেমন মনীয় চোখ, চুলের জায়গায় সাপ, ললিতার শরীরটা যেন হালকা হয়ে গেছে। লোকের ভয়ঙ্কর ভয় পেলে যেমনটা হয়, এখন তার সেরকমই অবস্থা। জানলার কপাটের বাইরে সেই পেঁচাটা এখনো ডেকে চলেছে। ললিতা অসহ্য হয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। কেমন যেন অলক্ষণে ডাক। সর্ষের কন্ডির মধ্যে দাঁড়িয়ে ললিতা 2-3 বার হাততালি দিল, কিন্তু পেঁচার ডাকটা তবু থামল না। সে লক্ষ্য করে উঠোনের সামনে আম গাছটাতেই পেঁচাটা বসে আছে। গাছটা খুব বেশি বড় নয়। ললিতা হঠাৎ উদ্ভ্রান্তের মতো ভেতর থেকে এক বালতি জল এনে সে আম গাছটার দিকে ছেটাতে ছেটাতে পেঁচাটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, থাম থাম হতচ্ছাড়া, অলক্ষণে থাম বলছি। এইভাবে জল ছেটাতে ছেটাতে হঠাৎ ললিতার পায়ের সঙ্গে ধাক্কা লেগে জলের বোতলটা উল্টে যায়, আর প্রায় সঙ্গে সঙ্গেই এক বালতি জল গড়িয়ে পড়ে গন্ডি দেওয়া সর্ষের রেখা খানিকটা জলে ধুয়ে যায়। মুহূর্তে ললিতার হুঁশ ফেরে। ও মাগো, আমি কি সর্বনাশ করলাম! বলতে বলতে জলে ভিজে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া সর্ষেগুলোকে আবার রেখার সঙ্গে যুক্ত করার চেষ্টা করতে লাগলো সে। কিন্তু একবার ভেঙে যাওয়া জিনিস কি আর সহজে ঠিক হয়? রেখা আর জোড়া লাগলো না। আর ঠিক সেই মুহূর্তে উবু হয়ে বসে থাকা ললিতার সামনে কোথা থেকে এসে দাঁড়ালো 2 দিকে বেনি করা, ফ্রক পরা এক কিশোরী মেয়ে। ললিতা মুখ তুলে তাকাতেই বালির আবছা প্রদীপের আলোয় সে দেখতে পেল কিশোরী মণিমায়া গাঢ় লাল রঙের একটা ফ্রক পরে দাঁড়িয়ে আছে, আর তার ফ্রক থেকে টপ টপ করে রক্ত ঝরছে, আর চোখ দুটো মণিহীন সাদা ধীরে ধীরে প্রবেশ করলো মুকুজ্জে বাড়িতে। ললিতা আর নিতে পারল না, সে ওখানেই মুচ্ছ গেল। পরদিন সকালে রুদ্রনারায়ণকে পাওয়া গেল খেলাঘরের ভেতরে অচৈতন্য অবস্থায়। গুনো বুড়ো তাকে এনে মুকুজ্জে বাড়িতে দিয়ে গেছে। গিন্নি চোখ মেলে তাকিয়েছে। ললিতাকে রাখা হয়েছে পাশের ঘরে। বুলির মা ডাক্তার এনে সেবা শুশ্রূষা করতে আরম্ভ করেছে ততক্ষণে। আর এরই মধ্যে সোনাঝুরি গায়ে ছড়িয়ে পড়েছে মুকুজ্জে বাড়ির অদ্ভুত ভুতুরে ঘটনার কথা। সোনাঝুরি গায়ের মোড়লের কাছেও যথারীতি ব্যাপারটা আর চাপা রইল না। মোড়লের কানে খবরটা যাওয়া মাত্র সেই দিনই পঞ্চায়েতের আসর বসালেন তিনি। আসরে মোড়ল বললেন, মুকুজ্জেদের বাড়ির একখানা সিদ্ধান্ত নিয়েছি, সেইটা বলবো বলে তোমাদের ডেকে এনেছি। তোমরা যদি রাজি থাকো তাহলে সেইটা উত্থাপন করি। পঞ্চায়েতের অন্য সদস্যরা এক বাক্যে বলল, হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, বলুন বলুন, আমাদের কোনো আপত্তি নেই। মুকুজ্জেদের পূর্বপুরুষ আমাদের গ্রামের এক সময়ের জমিদার ছিল, এবং তারা খুবই প্রজাবৎসল, ভালো মানুষ, দানি দানি ছিলেন। তাদের বংশধরেরা আজ বিপদে পড়েছে, সুতরাং তাদের রক্ষার দায় কি আমাদের নয়? তাই আমি ঠিক করেছি পাশাপাশি গ্রামের শক্তিশালী তান্ত্রিক কিংবা গুণিনদের ডেকে এই মুকুজ্জে বাড়িতে সুরক্ষিত করব, এবং যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়ির ছেলে মেয়েদের কলকাতায় গিয়ে খবর দিয়ে আসতে হবে। ওটা দরকারি। পঞ্চায়েতের বাকি সদস্যগণ মোড়লের সাথে সহমত পোষণ করে বললে, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন মোড়ল মশাই। আমাদের মধ্যেই কেউ গিয়ে খবরটা দিয়ে আসবে ওদের ছেলে মেয়েদের। আর আজ রাত থেকেই ওই বাড়িকে রক্ষা করার জন্য আমরা কয়েকজন গুণিনকে ঠিক করে রাখবো, চিন্তা করতে হবে না। অতএব পঞ্চায়েতের সদস্যদের মধ্যে কয়েকজন মিলে সেদিনই রুদ্রনারায়ণ আর লবঙ্গলতার ছেলে মেয়েদের খবর দিতে গেল কলকাতায়। 3 দিনের পরে ছেলেমেয়েরা তড়িঘড়ি করে ফিরল সোনাঝুরি গায়ে। ততদিনে মন্ত্র বলে বাড়ি বন্ধ করে রেখেছিল তান্ত্রিকের দল।
ফলে বিগত 3 দিন যাবৎ কোনো রকম ক্ষতি হয়নি বাড়ির লোকের। ক্ষতি না হলেও তবু বিছানা শয্যা হয়ে পড়ে রয়েছেন ললিতা এবং কর্তা গিন্নি। জ্ঞান ফিরলেও প্রবল জ্বরে তারা অঘরে অচৈতন্যর মতো ঘুমিয়ে রয়েছেন। আজ রাতেই 10 জন তান্ত্রিক এবং গুণিন মুকুজ্জে বাড়িতে উপস্থিত হবে। সঙ্গে থাকবে গুণবুড়ো। 10 জনের মধ্যে অঘোর আর মনু তন্ত্র সাধনায় পারদর্শী। বাকিরা সামান্য ঝাড়ফুঁক, দেহবন্ধ কিংবা সম্বহনের মতো সামান্য জিনিসই জানে। কিন্তু এরা কেউই গুণবুড়োর বিদ্যে সম্বন্ধে জানে না। গুণবুড়ো শুধু ফিক ফিক করে হাসে। কেউ তার দিকে বিদ্যে জানতে চাইলে বলে, এখানে বলবো, হ্যাঁ তুই আমারে ভাত দিবি, হ্যাঁ টাকা দিবি? তারপরে মুখের দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে হেসে বলে ওঠে, আমি কিছুই জানি না। সবাই তাই গুণবুড়োকে এড়িয়ে চলে, কিন্তু মনে মনে আবার ভয়ও করে। কি জানি ভেতর ভেতর এই লোকটা কি ভাবে। হয়তোবা সবার থেকে বিদ্যে বেশি, অথবা কারোর উপর খেপে গিয়ে যদি খারাপ কিছু করে বসে। সেই ভয় বা ভীতি থেকেই গুণবুড়োর সঙ্গে কেউ বেশি দিন কথা বলে না। গুণবুড়োকে সঙ্গে নিতে কেউ চায়নি, কিন্তু নেহাত মোড়লের নির্দেশ, তাই তাকে কেউ এড়োতেও পারেনি। তাছাড়া সেই প্রথম কর্তাগিন্নিকে বাঁচিয়েছে তার ক্ষমতার জোরে, এমনটাই শোনা যাচ্ছে। তাই আর কেউ তাকে কিচ্ছু বলেনি। বাবা মাকে ঘিরে বসে আছে তার ছেলে মেয়েরা। এদিকে ললিতা এখন খানিকটা সুস্থ। সমস্ত ঘটনা প্রথম থেকে সে বলে চলল। তবে শহুরে ছেলেমেয়েরা কিছু মুখে না বললেও বোধহয় মনে মনে তাদের খানিকটা অবিশ্বাস রয়েই গেল। কিন্তু তাদের অবর্তমানে বাবা মাকে আগলে রেখেছিল বাড়ির ঝি থেকে শুরু করে গ্রামবাসীরা। তাই বাধ্য হয়ে তাদের বলা কথাগুলোকে চুপচাপ হজম করতে শুরু করেছে তারা। মোড়লের নির্দেশ অনুযায়ী আজ রাতেই এই অলৌকিক ঘটনার ব্যাখ্যা এবং সমাপ্তি ঘটাতে হবে বাড়ির ছেলে মেয়েদের সম্মুখে। ধীরে ধীরে বিকেল গড়িয়ে সূর্য ডোবার সময় ঘনিয়ে এলো। পশ্চিম আকাশে কে যেন লাল রং লেপে দিয়েছে। পাখিরা বাসায় ফিরছে। তীব্র শীতের হুঙ্কারে গরু মহিষগুলো তাদের গোয়ালে ফিরে গেছে। কৃষকরাও তাদের কাজ শেষ করে ফিরে যাচ্ছে ঘরে। শীতকাল এমনিতেই ছোট, তার উপরে সারাদিন খাটাখাটনির পরে গায়ের মানুষ সন্ধ্যা নামতেই তাড়াতাড়ি খেয়েতে ঘুমিয়ে পড়ে। তাই শীতের রাত এসব পাড়া গায়ে বড় বেশি নিঝুম, নিস্তব্ধ। আজ সোনাঝুরি গায়ের সব মানুষের মনেই যেন তীব্র উৎকণ্ঠা। সবাই অপেক্ষা করে আছে আজ রাতের কি ঘটবে জমিদার বাড়িতে। হয়তো প্রত্যেক দিনের মতো আজ আর কেউ তাড়াতাড়ি ঘুমোতে যাবে না, অথবা রাতের খাবারটাও আজ দেরিতে খাবে তারা। কিংবা যদি কোনো বিপদ ঘটে, তাই সবাই মিলে হাতে হাত রেখে রক্ষা করবে জমিদার বাড়ির সদস্যদের। সূর্য একেবারে অস্ত চলে গেল। গুণবুড়ো সহ 10 জন গুণিন এবং তান্ত্রিকরা বোধহয় রওনা দিল জমিদার বাড়ির উদ্দেশ্যে। তন্ত্র সাধনা যারা করে, অথবা যারা অশরীরী আত্মাদের চালনা করতে পারে, তারা যখন তন্ত্রজনিত কাজে যায় তার আগে তারা মন্ত্র বলে নিজেদের দেহ বন্ধ এবং বাড়ি বন্ধ রেখে যায়। কিন্তু এখানেই মস্ত বড় ভুল করে ফেলে 8 জন গুণিন। তারা তন্ত্র সাধনা কখনো করেনি, সঠিক পদ্ধতিও জানত না। জমিদার বাড়ি থেকে মোটা টাকা পাওয়ার লোভে ভেবেছিল তাদের ঝাড়ফুঁকের বিদ্যাতেই কাজ চলে যাবে। অথচ তারা জানত না এই ধরনের কাজে সামান্য ভুল হলে হতে পারে চরম বিপদ। জমিদার বাড়ি আসার পথে 8 জন গুণিন কোনো অজানা কারণে হঠাৎ রক্তবমি করতে করতে মারা যায়। কিন্তু এই খবর পৌঁছয় না জমিদার বাড়িতে। সন্ধে উত্তীর্ণ হয়ে যায়। গুণবুড়ো ফিক ফিক করে হেসে লাঠি নাড়তে নাড়তে হাজির হয় জমিদার বাড়ির সদরে। এদিকে অনেকক্ষণ হলো মনু আর অঘোরতান্ত্রিকও এসে হাজির হয়েছে, অথচ দেখা নেই 8 জন গুণিনের। তাদের জন্য আরো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে বাড়ির ছোট ছেলে রুদ্রাক্ষ কটাক্ষ করে রুক্ষভাবে বলল, আর কতক্ষণ এভাবে আমাদের অপেক্ষা করাবেন? যা করা তাড়াতাড়ি শুরু করুন। 3 দিন ধরে তো শুনলাম কোনো সমস্যা হচ্ছে না। তাছাড়া বাবা মায়ের অন্য কোনো কারণে বা বড়দিদির চিন্তায়
শরীর খারাপও তো হতে পারে, তাই না? কিংবা এই পাড়ার গায়ে ভয় দেখিয়ে এত বড় জমিদার বাড়ি দখলের চেষ্টাও তো করতে পারে। আপনারা যেভাবে রটাচ্ছেন তাতে কতটা কি সত্যি আমরা ঠিক জানি না, তবে মোড়ল মশাই যখন বলেছেন আপনাদের কাজ আপনারা দ্রুত সম্পন্ন করুন, আমরা কালই ফিরে যাব। আর বাবা মা যদি যেতে চায় তাদেরকেও সঙ্গে নিয়ে যাব, আর যত দ্রুত সম্ভব এই বাড়ি বিক্রির ব্যবস্থা করব। গুণোগুড়ো ফোকলা মুখে ফ্যাক ফ্যাক করে হেসে কফ জড়ানো গলায় বললে, কলকাতাতে এসে যেতে পারবে নে, সেটা তোকে কে কইল বাপ? রুদ্রাক্ষ প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করে বলল, ভণ্ড কোথাকার! টাকার লোভে যে এসব রটাচ্ছে তা জানি না ভাবছ? গুণবুড়ো আবার ফ্যাক করে বিদঘুটে ভাবে হেসে বললে, টাকার লোক তো আসে বাপ, গরিব মানুষ কিনা, তবে ভণ্ড নয় বুঝলি। তোর মনে যখন এতই সংশয় তখন আমি চললুম, বিপদে পড়ে আমার পা ধরে নিয়ে আসলে তবেই ফিরবো, এই বলে রাখলুম। বলেই ফ্যাক ফ্যাক করে হাসতে হাসতে গুণবুড়ো তার ঝুপড়ির দিকে ফিরে গেল। রুদ্রাক্ষকে বাকি ভাই বোনেরা সামলে নিয়ে চুপি চুপি বলল, এখন এদের সামনে এভাবে রেগে গিয়ে লাভ নেই। মোড়ল মশাই বলেছে যখন ওরা কি করে করুক, তারপরে আমরা তো আছি। রুদ্রাক্ষ চুপ করল। মেজো মেয়ে মহামায়া অঘোর আর মনুতান্ত্রিককে উদ্দেশ্য করে বলল, আপনারা কিছু মনে করবেন না, আসলে ভাই আমাদের এসবে বিশ্বাস করে না, কিন্তু আমরা বিশ্বাস করেছি। বাকিরা তো এলেন না, আপনারা যদি দয়া করে আপনাদের কাজ শুরু করেন তাহলে খুব ভালো হয়। অঘোর আর মনুতান্ত্রিক সম্মতি জানালো। মুকুজ্জে বাড়িতে এসেই তারা চীনা বাঁশ বাগানে খেলা ঘরের সামনে যজ্ঞের কাঠ সাজিয়ে রেখেছিল। তাই আর দেরি না করে তারা খেলা ঘরের সামনে কর্তাগিন্নি সহ 4 ছেলে মেয়েকে যজ্ঞের চারদিকে গোল হয়ে বসতে আদেশ দিল। যজ্ঞে বসার আগে প্রত্যেকের দেহবন্ধন হলো। অমাবস্যার আকাশে গ্রহ নক্ষত্র দেখা পাওয়া বিরল, চারদিকে ঘুরঘুটে অন্ধকার। সেদিনের সেই হুতুম পেঁচাটা আজও সমানে ডেকে চলেছে। ঝিঝি পোকার একটা রিরি শব্দ আর তীব্র শীত যেন হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে তুলছে। রুদ্রনারায়ণ লবঙ্গলতাকেও ক্ষীণ দেহ মন নিয়ে বসতে হয়েছে যজ্ঞে। পাশে 4 সন্তান, টিম টিম করে জ্বলছে কয়েকটা মাটির প্রদীপ, টুপটুপ করে কুয়াশা ঝরে পড়ছে। অঘোর আর মনুতান্ত্রিক নিস্তব্ধ বাগান কাঁপিয়ে উচ্চস্বরে মন্ত্রপাঠ আরম্ভ করল। বহুক্ষণ মন্ত্রপাঠ করে একটা মশালে আগুন জ্বালাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু বোধ হয় এখানেও বিঘ্ন ঘটে গেল। অঘোর আর মনু একে অপরের মুখ চাওয়াচাবি করতে লাগলো। তাদের এত বছরের তন্ত্র সাধনায় এ ধরনের বিঘ্ন কখনো ঘটেনি। অনেকক্ষণ বসে থাকার পরে বিরক্ত হয়ে রুদ্রাক্ষ বলে উঠল, অনেকক্ষণ তো হলো, কি উৎপটাঙ্গের মন্ত্র পড়ছেন? এই যজ্ঞ কখন শুরু করবে শুনি? আর এই মশালে তো অনেকক্ষণ ধরেই আগুন ধরার চেষ্টা করছে, জ্বলছে না কেন? কি আরম্ভ করেছেন আপনারা? আসলে কিছু মনে করবেন না ছোট বাবু, আপনাদের চোখেও বিঘ্ন ঘটেছে। কারা যেন বারবার আগুন জ্বালাতে বাধা দিচ্ছে। যত সব ভড়ং, বুঝি না কিছু। যজ্ঞ নাকি বাধা পড়েছে? হ্যাঁ, কিসের তান্ত্রিক হয়েছেন? একটা আগুনও জ্বালাতে পারছেন না? দিন দিন মশালটা আমাকে দিন, আমি যদি করতে পারি। অঘোর হাত বাড়িয়ে মশালটা রুদ্রাক্ষের দিকে দিল। রুদ্রাক্ষ মশালটা নিয়ে প্রদীপের আগুনে ধরতেই মশালটা হু হু করে জ্বলে উঠল। সে মুখে একটি ব্যঙ্গসূচক শব্দ করে বলল, যত সব। রুদ্রাক্ষের হাতে তখন মশালটা দাউ দাউ করে জ্বলছে। এমন সময় কোথা থেকে যেন এক ফালি বাতাস এসে এতগুলো মানুষের মধ্যেখানে বনবন করে ঘুরতে লাগলো। ছোটখাটো ঘূর্ণিঝড়ের মতো সবকিছু ওলট পালট করে দিতে লাগলো। রুদ্রাক্ষের হাতে দাউ দাউ করে জ্বলা মশালটা এক নিমেষে নিভে গেল। এমনকি প্রদীপগুলো, ছেলেমেয়েগুলো চিৎকার করে উঠল, কি হচ্ছে এসব? চোখের সামনে রুদ্রাক্ষরা দেখল সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। যজ্ঞের কাঠ, বেলপাতা, ফুল সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। মাটির ভার ভর্তি ঘি সিঁদুর মাটিতে মিশে গেল।
একে অপরের হাত ধরে ওরা শুধু হতবাকের মতো চেয়ে চেয়ে দেখল। আর সেই সঙ্গে তারই মধ্যে অঘোর আর মনুতান্ত্রিক উচ্চস্বরে কি সব দুর্বোধ্য সংস্কৃত শ্লোক পাঠ করতে লাগলো। প্রায় ঘণ্টাখানেক এরকম ধ্বংসকাণ্ড চলার পরে অঘোর আর মনুর মন্ত্র বলি হোক আর অন্য যে কোনো কারণেই হোক, সে জোরালো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেন ধীরে ধীরে শান্ত হয়ে এলো। আবার সে আগের মতো একেবারে নিস্তব্ধ শান্ত পরিবেশ, যেন এতক্ষণ কিছু ঘটেইনি। সোনাঝুরি গায়ের এই কটি প্রাণী ছাড়া আর বোধহয় কেউই জানল না এই অদ্ভুত ঘূর্ণিঝড়ের কথা। এই ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপ দেখলে মনে হবে কেউ যেন ইচ্ছাকৃতভাবে জমিদার বাড়ির প্রেতযজ্ঞ পণ্ড করার জন্য এমন ঘূর্ণিঝড়ের সৃষ্টি করেছে। এই অলৌকিক হঠাৎ ঝড় সামলে সবাই যেন কেমন ভ্যাবা চাকা খেয়ে গেছে। কারোর মুখে টু শব্দটি পর্যন্ত নেই। এমন সময় নিস্তব্ধতা ভঙ্গ করে অঘোর তান্ত্রিক বলে ওঠে, ছোট বাবু, আপনি ওই কোনো বুড়োর ঝুপড়িতে যান, তাকে হাতে পায়ে ধরে ডেকে আনুন। এখানে সেই অশরীরী একা নয়, আরো বেশ কিছু জনের উপস্থিতি অনুভব করতে পারছি আমরা। তাদের কারো শরীর নেই, অথচ কি প্রচণ্ড শক্তিশালী। আমাদের এই তন্ত্রবিদ্যা কাজ করছে না, আমাদের এই যজ্ঞের আগুনও জ্বালাতে দিচ্ছে না। এত নিয়ম কানুন মানা সত্ত্বেও তারা ঠিক পণ্ড করে দিচ্ছে কোনো না কোনো উপায়ে। আপনি আপনি চান আর বেশি দেরি করবেন না, নাহলে দেহ বন্ধ থাকা সত্ত্বেও কোনো না কোনোভাবে আমাদের সকলেরই প্রাণহানির আশঙ্কা আছে। ছোটবাবু, আপনি তাড়াতাড়ি চান। ও পুরো সামান্য নয়, পারলে ওই পারবে এই যজ্ঞ সম্পূর্ণ করতে। আর আজ যজ্ঞ সম্পন্ন না হলে ভয়ানক বিপদ ঘটতে চলেছে। তাই তাই আর দেরি করবেন না, আর অযথা মনে কোনো অবিশ্বাস পুষেও রাখবেন না, বুঝেছেন কি না? চারদিকে ঘুটঘুটে অমাবস্যার অন্ধকার, কেউ কারোর মুখ দেখতে পাচ্ছে না। তার মধ্যে রুদ্রাক্ষ চুপচাপ উঠে গেল। লবঙ্গলতা ক্ষীণ কণ্ঠে বলল, খোকা একা গেল যে। কিছুক্ষণ পরে আবার পদশব্দ শোনা গেল। রুদ্রাক্ষ গুণবুড়োকে তবে সঙ্গে করে নিয়ে আসতে পেরেছে। গুণবুড়ো ওদের কাছাকাছি এসে আবার সেই রকম ফোকলা দাঁতে ফ্যাক ফ্যাক করে হেসে বলল, দেখলি, আমায় সারা এই কাজ তোরা পারবি নে, বলেছিলুম নে। অঘোর আর মনু হাত জোর করে বললে, গুণ কাকা, আমাদের যে কোনো তন্ত্র কাজ করছে না। মনে হচ্ছে এখানে আরো কিছু অশরীরী শক্তি ঘুরে বেড়াচ্ছে। ওরে বোকা তান্ত্রিক, দেখতে পাচ্ছিস নে, ওরা 8 জন। গুণ জানা গুণিন, শরীর সারা একটু আধটু শক্তি পেয়েছে বই কি। ওরা ওরা মানে 8 জন গুণিন? ওদের কি হয়েছে? ওরা কি তবে নেই? হে ঈশ্বর, হে ঈশ্বর! দেখালো বড় ভয়ানক। ওরা সে তন্ত্র সিদ্ধ নয়। টাকা লোভে পড়ে ওরা ভেবেছিল ঝাড় বুক দিয়ে কাজ চালাবে, কিন্তু ওরা দেহ বন্ধ করেনি, তাই তাদের এ দশা হয়েছে। আমি এখানে থেকেই বুঝেছিলাম ওরা ঘুরঘুর করছে। তাই আর ওরা সশরীরে এলো না? আমি মোড়লের কাছে খবর দিয়েছি, মাঝ রাস্তায় ঝোপের পাশে পড়ে আছে ওদের মরা দেহ। নেগে দাহ শুরু করলে ওরা এখানে আর থাকবে না। এখনই এখানে আবার যজ্ঞও শুরু করবি। ও সুরি ওই খেলা ঘরেই বসে আছে। তোরা দাঁড়া, আমি ওদের একটু অভয় দিয়ে আসি। এই গভীর রাতে সোনাঝুরি গায়ে হইচই পড়ে গেছে। 8টা মরা সৎকার করতে হবে আজ রাতেই। গুণিনের মরা যজ্ঞ করতে গিয়ে শেষে ভূতের হাতেই নাকি মরেছে। গুজব শোনা যাচ্ছে তাদের প্রেতাত্মা নাকি আশেপাশেই ঘোরাঘুরি করছে। গায়ের জোয়ান মদ্যরাও ভয়ে শিউরে উঠেছে। মোড়লের বাড়ির সামনে সবাই মশাল জেলে জড়ো হলো। চেঁচিয়ে বলতে লাগলো, ও মোড়ল মশাই, মোড়ল মশাই, আমাদেরও তো ভয় লাগে নাকি? সব আমাদের উপর ছেড়ে দিলেন যে বড়। 8টা মরা, তাও নাকি দোষ পেয়েছে। এই রেতের বেলা গা শুদ্ধ মরবো নাকি গা?
হ্যাঁ, একটা কিছু উপায় করো, আমরা এমনি এমনি যেতে পারবো না, আমাদের সুরক্ষার ব্যবস্থা করে দিন। মোড়ল তার মাটির দোতলার আঙিনা থেকে মুখ বাড়িয়ে বলল, হ্যাঁ বাচ্চারা, আমি বুঝেছি, কিন্তু আমি যদি এই বাড়ির বাইরে বেরোই, তোমাদের থেকে আগে আমার নিজের প্রাণ সংশয় হওয়ার আশঙ্কা বেশি, কারণ আমার নির্দেশেই সবাই গেছিল। তোমরা বরং মুকুজ্জে বাড়িতে যাও, ওখানে গুণবুড়ো শরণাপন্ন হও, আর মনে রেখো, আজ রাতে যদি দাহ কার্য সম্পন্ন না হয়, তাহলে সেটা আমাদের গাঁয়ের জন্য ঘোর বিপদ ইঙ্গিত করবে। এখন এখন অনেক রাত হয়েছে, তোমরা সময় নষ্ট করো না, যাও। এমন সময় দেখা গেল এই নিঝুম অন্ধকারে গুনো বুড়ো লাঠি ঠুকতে ঠুকতে এই দিকেই আসছে। কাছে এসে বললে, জমিদার বাড়ির প্রেত যজ্ঞ করতে হবে, তোরা যা, আর দেরি করিস নে, আমি বলছি তো কিছু হবে নে, যা যা। যদি কিছু হয় আমাদের, তুমি তো বলেই খালাস। আমাদের কিছু সুরক্ষার ব্যবস্থা করে দাও। তোদের সুরক্ষা অনেক আগেই করে দিছি রে বাপ, নইলে এই রেতে তোদেরকে বিপদে ফেলবো কেন? হ্যাঁ, যা যা, নিশ্চিন্তে মরা নিয়ে দাহ করে আয়, গুণিন ব্যাটারে কিচ্ছু করতে পারবে না। গ্রামবাসীরা খানিকটা আশ্বস্ত হয়ে নিজেদের মধ্যে কথা বলতে বলতে চলে গেল দাহ কার্যের উদ্দেশ্যে। গুনো বুড়ো ফিরে গেল মুকুজ্জদের জমিদার বাড়িতে। রাত প্রায় দ্বিপ্রহর। ছড়ানো ছেটানো ধ্বংসস্তূপ সরিয়ে আবার নতুন করে যজ্ঞের কাঠ সাজানো হয়েছে। গুনো বুড়ো বসে আছে অঘোর আর মনুর পাশে। আবার শুরু হলো মন্ত্রপাঠ। প্রথমে মহাকাল আর দেবী কালিকার উদ্দেশ্যে মন্ত্রপাঠ করে শুরু হবে যজ্ঞ। অঘোর আর মনু উচ্চস্বরে মন্ত্রপাঠ করছে। গুণবুড়ো পাশেই চোখ বন্ধ করে বসে আছে। পরনে সবার লাল কাপড়, কাপড়ে হলুদ চন্দন, এমনকি কর্তাগিন্নি সহ 4 সন্তানকেও লাল বস্ত্র পরিধান করতে হয়েছে। এখন মন্ত্রপাঠ চলছে চারদিকে, নিস্তব্ধ। রাতচরা পাখি কিংবা প্যাঁচার ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না। এমন সময় হঠাৎ খেলাঘরের সঙ্গে লেগে থাকা জিওল গাছের ডালটা দুলতে লাগলো, যেমনভাবে কোনো দোলনা দোলে সেই ছন্দে। এগিয়ে আসে, আবার পিছিয়ে যায়। এদিকে বাগানের অন্য কোনো গাছে একটি পাতাও নড়ছে না। শুধু গুনো বুড়ো মৃদু স্বরে ধীরে ধীরে বলল, মন্ত্রপাঠ করতে থাক, কেউ থামবি নে, কেউ ভয়ও পাবি নে। এইবারে জিওল গাছের ডালটা দুলতে দুলতে খানিকক্ষণ থেমে গেল। তারপরে আবার দুলতে দুলতে হঠাৎ সেখান থেকে কে যেন স্পষ্ট অথচ তীক্ষ্ণ কিশোরী কণ্ঠে সুর করে ঠিক যেন কবিতার স্বরে বলতে শুরু করলো, Death is forever, so don't flirt with suicide. Death is painful, stay away from nice. Death is not for lovers, so don't lie. Death is not for me, so don't even try. Death is clever, so be careful. এ এ এ কি, এ তো স্পষ্ট ব্রিটিশ উচ্চারণ ইংরেজি কবিতা। ও ওকে, তোমরা যে বলেছিলে বর্দি, কিন্তু বর্দির ইংরেজি উচ্চারণ তো এরকম ছিল না। এর খানিকক্ষণ পরে হঠাৎ আবার একটা নারী কণ্ঠে স্পষ্ট বাংলা উচ্চারণে শোনা গেল, খুকে ঘুমালো, পাড়া জুড়ালো, ফিরে এলুম দেশে, মামেতে নিয়ে নেব আপন জনকে হেসে। ওরা দুজনে আসে, বুঝলি, ওদের শক্তি খুব ধীরে ধীরে কমতে শুরু করেছে, তাই ওরা সেই শক্তিটুকু দিয়ে বাধা সৃষ্টি করতে চেষ্টা করবে। যজ্ঞ শুরু হলে ওরা নিজে থেকে ধরাও দেবে। তোরা মন্ত্র পড়, মন্ত্র পড়।
মন্ত্রপর্ব শেষ হবার পরে যজ্ঞের আগুন জ্বলে উঠল। মন্ত্রোচ্চারণের সঙ্গে যজ্ঞে আহুতি দেওয়া শুরু হলো। আর ধীরে ধীরে ক্ষীণ হতে লাগলো সেই তীক্ষ্ণ কিশোরী আর পূর্ণ নারী কণ্ঠে সেই গান আর কবিতা। এবারে গুণবুড়ো আবার বিচ্ছিরি রকমভাবে হেসে সে অন্তরালে থাকা দুই কণ্ঠস্বরের উদ্দেশ্যে প্রশ্ন করল, এবার কথা বলবি তো তোরা? তা তোরা কি আমার কথা বুঝবি নাকি বাবুগার মতো ইংজিরি কইতে হইবে? হ্যাঁ, এবার অতি ক্ষীণ স্বরে মেলি কৈশোরী কণ্ঠে উত্তর আসতে আরম্ভ করল। কি বলবো তাড়াতাড়ি বলো, আমার কষ্ট হচ্ছে, আমি বাংলা জানি। সবাই অতি বিস্মিত হয়ে আড়ষ্টের মতো বসে রইল। কেউ কিচ্ছু বুঝতে পারছে না। গুণবুড়ো আবার খ্যাক খ্যাক করে হাসতে হাসতে বলল, এতদিন ধরে সবারে কষ্ট দিছিস, এবার তোদের বালা। যাই হোক, তোরা কারা বল দেখিনি? মায়াবিনী। তোদের পরিচয় কি? তোদের বাড়ি কোথায় ছিল? তোরা এখানে এলি কি করে? এদের কেনই বা এত কষ্ট দিলি? লন্ডনে আমার বাড়ি, মিসেস মণিমায়া। মণিমায়ের নাম উচ্চারণ করার পরেই সে একেবারে চুপ করে গেল। রুদ্রনারায়ণ প্রচণ্ড উত্তেজনায় চিৎকার করে বলে উঠল, মণিমায়া, আমার মেয়ে, ও ও কোথায় আছে? ও কি মরে গেছে? তুমি থামলে কেন? মণি, মণি। বলতে বলতে রুদ্রনারায়ণের গলার স্বর কেঁপে গেল, আর কথা বলতে পারল না। বোধহয় শোকান্বিত পিতার গলায় বুক ফাটা আর্তনাদ আর কান্না জমে আছে। কিরে, থামলি কেন সুরি? বল বল। ওপারের কণ্ঠস্বর আরো ক্ষীণ হয়ে এলো। এবারে পূর্ণ নারী কণ্ঠে উত্তর এলো পরিষ্কার বাংলায়, ও মায়াবিনী, আমার মেয়ে, আমাদের খুব খুব কষ্ট হচ্ছে, তোমরা যোগ্য থামাও। হোক না, হোক হোক, আরো কষ্ট হোক, তবু তোরা বলবি, নইলে তোদের মুক্তি দেব না আমি। হ্যাঁ, এই বলে দিল, এরকম কষ্ট দিয়ে বন্দি করে রাখবো চিরকাল। তোমরা তোমাদের মনির কথা ভুলে গেলে? এ ভগবান, এ কি করছো? বলে কপাল চাপড়ে কাঁদতে লাগলেন। তুই এখানে এলি কেন? এদেরকে কেনই বা কষ্ট দিচ্ছিস? আমার মেয়ে আর আমি, আমার স্বামী আসছিলাম বাবা মনির কাছে। তারপর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, আর আমি আর মায়া নদীতে পড়ে কোথায় যেন হারিয়ে গেলাম। ওর বাবা বেঁচে গেল। বাবা মনিকে আর মা মনিকে খুব কাছে রাখতে ইচ্ছে করছিল, তাই তো এপারে ডেকে নিচ্ছিলাম। এই তোরাই তো আটকালি। মর মর, তোরা মর। কি করলে তোরা মুক্তি পাবি বল দেখিনি? আমার স্বামী কলকাতায় আছে, আমাদের মৃতদেহ কেওড়াতলা জেটি ঘাটের তলায় আটকে আছে। আমাদেরকে এনে কফিন দাও, আর তোমাদের জামাইকে তার মেয়ের কফিনটা পুঁতে দিতে বলো। মায়া তার বাবাকে বড় ভালোবাসে। তোদের লাশটা যদি না খুঁজে পাওয়া যায়, ততদিন তোকে এই খেলা ঘরে আটকে রাখবো, তারপর তো চির মুক্তি। ওপার থেকে এবার আর কোনো শব্দ এলো না। যজ্ঞ প্রায় শেষের পথে। সারা রাত জেগে আর সত্যিটা জানার পরে সবারই শরীর মন কেমন যেন দুর্বল আর বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। এদিকে আস্তে আস্তে ভোর হতে চলেছে। ভোরের সতেজ সূর্য আর পরিবেশেও যেন বিষাদ লেগেছে আজ ওদের। এরই মধ্যে গুণবুড়ো খেলাঘরটার চারদিকে মন্ত্রপুত লাল সুতো দিয়ে ঘিরে ফেলেছে। এবারে ওরা লবঙ্গলতা আর রুদ্রনারায়ণকে ধরে ধরে ঘরে নিয়ে এলো। কেঁদে কেঁদে লবঙ্গলতার চোখ মুখ ফুলে উঠেছে। লবঙ্গলতা বারবার বলতে লাগলো, এর থেকে যদি আমার প্রাণটা যেত। সবাই সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু মায়ের মন সেসব কিছুতেই যেন বাধা পড়ছে না।
বারংবার ডুকরে কেঁদে উঠছে সে। মেয়ে সপরিবারে ফিরলে যে আনন্দ অপেক্ষা করছিল তার জন্য, সে আনন্দ যেন মেয়ে আর নাতনির মৃত্যুতে চরম দুঃখে পরিণত হলো। যার প্রথমবার মুখ দেখার কথা ছিল চরম আনন্দে, তার মৃতদেহ হয়তো দেখতে হবে শেষবারের মতো। কি অদ্ভুত জীবন! সকাল হতেই রুদ্রনারায়ণরা সপরিবারে রওনা হলো কলকাতায়। প্রায় গোটা দিন খোঁজার পরে একটা গেস্ট হাউসে পাওয়া গেল মণিমায়ের স্বামীকে। স্ত্রী মেয়েকে খুঁজে না পেয়ে তার তখন পাগলের মতো অবস্থা। কয়েকদিন ধরে গোটা কলকাতা জুড়ে পুলিশের সাহায্য নিয়ে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু পায়নি। মণিমায়ের স্বামী সবাইকে দেখে অবাক হলো, হতভম্ব হলো, কারণ এর আগে সে সবাইকে ছবিতে দেখেছে, কিন্তু সবার এরকম বিধ্বস্ত অবস্থা কেন? সে যেন তারই উত্তর খুঁজতে চাইল। অতঃপর রুদ্রাক্ষ সমস্ত ঘটনা তাকে ইংরেজিতে বুঝিয়ে বললে সে যেন স্তব্ধ হয়ে গেল, কাঠের পুতুলের মতো। ওরা সবাই পুলিশকে জানিয়ে রওনা হলো কেওড়াতলা জেটি ঘাটে। আর সত্যি সত্যি উদ্ধার হলো দুটি নরকঙ্কাল, একটি বড়, একটি ছোট। ওদের পরনে ছিল লাল টকটকে শাড়ি আর লাল টকটকে ফ্রক। মণিমায়ের স্বামী এক দৃষ্টে তাকিয়ে রইল সেদিকে। পরক্ষণেই হঠাৎ পাগলের মতো ছুটতে আরম্ভ করলো সে। সবাই চেঁচিয়ে বারণ করতে গেল, কিন্তু আটকানো গেল না তাকে। রুদ্রাক্ষ পেছন পেছন দৌড়তে লাগলো, কিন্তু শেষ রক্ষা হলো না। পূর্ণ জোয়ারের ঢেউয়ে ঝাঁপ দিল গঙ্গায়। অতল জলের কোথায় তলিয়ে গেল সে। এতক্ষণে বোধহয় সে তার কন্যার কাছে পৌঁছে গেছে, নিশ্চিন্তে, নিরুপদ্রবে। শেষ হলো আজকের গল্প মণিমায়ার মায়াজাল। গল্প পাঠে আসঞ্জন, বিভিন্ন চরিত্রে অধ্যায়, মৌমিতা, কাব্যশ্রী, পার্থ, বুবাই, মৃত্তিকা, সায়নদীপ, প্রীতম, আসঞ্জন। পরিচালনা ও আবহ সৃষ্টিতে আমি বিপুল, পোস্টার আর্টিস্ট ক্রিয়েটিভ মেনিয়া। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে। তো গান রাখুন স্কেয়ার এলিভেটর ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, শুভরাত্রি।